তোর যা মনে হয় তুই বল। তোর মা তোর কাছ থেকে দূরে সরে গেলেও কোনো ব্যাপার না। তোর পিসিমণি আর তোর পল্টু দাদা তোর পাশে আছে। আমরা তোর কাছ থেকে কখনো দূরে সরে যাব না, তুই বল। বড়লোক ঘরের ছোট বউয়ের গত পর্বে শেষে যা ঘটেছিল তা দেখে আমরা সবাই স্তব্ধ। আমি জানি আপনারা সবাই এখন চাতক পাখির মতো অধীর আগ্রহে অপেক্ষা করছেন এর পরের পর্বে কি হতে যাচ্ছে তা দেখার জন্য। যারা আমাদের পুরনো সাবস্ক্রাইবার তারা তো জানেনই যে এই নাটকের যে কোনো নতুন এপিসোড আমরাই সবার আগে আপনাদের জন্য নিয়ে আসি। আর যারা আজ আমাদের চ্যানেলে নতুন এসেছেন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে কোনো আপডেট মিস না হয়। কমেন্ট করে ঝটপট জানিয়ে দিন নতুন এপিসোডটি দেখার জন্য কে কে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তাহলে চলুন একটু হিন্টস দেওয়া যাক যে নতুন এপিসোডে কি হতে যাচ্ছে। এবারের পর্বে গল্পটি খুবই ভয়ানক এবং এক অবিশ্বাস্য মোড় নিতে যাচ্ছে যা আপনাদের একদম চমকে দেবে। আপনারা জানেন কপিরাইট ইস্যুর কারণে এই জনপ্রিয় নাটকের ভিডিও সাথে সাথে আপলোড করা কিছুটা ঝুঁকিপূর্ণ, তাই আজ ঠিক সন্ধ্যায় পুরো নাটকটি আমাদের চ্যানেলে আপলোড করা হবে। মনে রাখবেন আপনাদের কমেন্টই আমাদের অনুপ্রেরণা। যত বেশি কমেন্ট আর লাইক পড়বে আমরা তত দ্রুত পরবর্তী নতুন এপিসোডগুলো আপলোড করে দেব, তাই লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না। আজ অবধি আমি এটাই বলতাম যে বাড়ির কথা যেন বাড়ির বাইরে না বেরোয়, কিন্তু এখন তো আমি নিজে বলছি যে সবাইকে বলে দাও ওদের কুকর্মের কথা, যে ওরা কে কি করেছে। কারণ এখন দেখছি তো আমাদের বাড়ির কথা বাইরের লোকরা আগে জেনে যাচ্ছে। কে কোন অফিসে কাজ করে, কার বিরুদ্ধে কি অভিযোগ আছে, এসব তুই জানলে কি করে? তার মানে আসল কথা জানার চেষ্টা করেছিলিস তুই, আর তোর জন্যই বাইরের লোকেরাও জানতে পেরেছে। না হলে এ সমস্ত কথা বাইরের লোকেরা জানলো কি করে? এখন তো এটা পরিষ্কার বুঝতে পারছি তুই সবাইকে এটা বলেছিস। নিজের অভ্যাসটা এবার চেঞ্জ কর পল্টুদা, অনেক হয়েছে। কারণ তুই যা করছিস সেটা কিন্তু ভুল করছিস। তোর জন্য আমাদের পরিবারটা ভেঙে গেল। অহনাকে বহু কষ্টে এই বাড়িতে আমি ফিরিয়ে এনেছি, আর আমরা দুজন একে অপরকে ভালোবাসতাম, সেই জন্য ফিরে এসছ। কি পাবি বলতো তুই? আমাদের দুজনকে আলাদা করে তোর জীবন নিয়ে তো আমরা মাথা ঘামাই না। আর এই বিষয়ে আমরা এই কারণে কথা বলছি কারণ তুই মেজ বৌদির সঙ্গে এই সম্পর্কটা পালন করতে পারছিস না, সেই জন্যই তো ডিভোর্স দিচ্ছিস। আর তুই নিজের মেয়ের ফিউচার নিয়ে একবারও ভাবলি না, দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছিস আবার। পল্টুদা, তুই যা কিছু বলিস সব চুপচাপ শুনি আমি। তার মানে এটা নয় তোর প্রতিটা কথার সঙ্গে এগ্রি করি। আর আমি তোকে বলতে চাই তুই যা করছিস সেটা ভুল করছিস, একদম ঠিক করছিস না। ছোট ঠাকুরপো, ছেড়ে দাও। এদের বোঝানোর কোনো মানে হয় না। এদের বোঝানো মানে মোষের সামনে সাপের বিন বাজানো। পারো? সাবধান। তুমি আমাকে মোষ বলছো? কে তুমি আমার? হ্যাঁ, এক্ষুনি যদি আমি পেপারে সই করে দিই তাহলে সব শেষ। বরং আমি তো এটাই মনে করি যে মোষেরও না তোমার থেকে বেশি বুদ্ধি আছে। তোমার অতটা বুদ্ধি নেই। যা কিছু বলার পরে বলিস, আগেই সইটা করে দে। আমার ছেলেটার জীবন শেষ হয়ে যাক সেটা তো আমি চাই না, সেটা আমি হতেও দেব না। পিসিমণি, একটা কথা তুমি ভালো করে শুনে রাখো, দিন সবার বদলায়। নিজে একজন মহিলা হয়ে আরেকজন মহিলার জীবনের সাথে তুমি আজ অন্যায় করছো, কাল কিন্তু এটা তোমার সাথেও ঘটতে পারে। টাকার জন্য নিয়ে আসছো না তুমি ওই মেয়েটাকে বাড়িতে? প্রথমে তুমি মেয়েটার পক্ষে কথা বলবে, তারপর হাতে পায়ে ধরবে, কিন্তু কতদিন? একদিন ওই মেয়েটা তোমার সাথে কাজের লোকের মতোই ব্যবহার করবে, দেখে নিও। আর তুমি কি জানো, আমার মায়ের সাথে কিন্তু এরকম কখনো হবে না। কারণ মায়ের প্রত্যেকটি বৌমা মাকে সবসময় মাথায় করে রাখে। আর আমার মাও কিন্তু নিজের কর্তব্য পালন করে চলেছে, যে কর্তব্য তুমি কোনো দিনও পালন করনি। এমনকি তুমি তো প্রতিবেশীদের কাছে গিয়ে গিয়ে নিজের বৌমাদের ব্যাপারে নিন্দে করে বেড়াও। খবরদার মিলি, একটাও কথা বলবি না তুই। খবরদার কিসের জন্য পিসিমণি? তোমাকে এখানে কে মানি যে তুমি আমাকে খবরদার বলছো? তুমি এখানে অধিকার জমিয়ে বসে আছো বলে আমাদের বকা বা ধমকানোর অধিকার তোমাকে কেউ দেয়নি, এই কথাটা মনে রাখবে। দেখো, তুমি কিন্তু আমার মাকে আমার সামনে অপমান করতে পারো না। আরে পল্টু দাদা, তোমাকে আমি সেই ছোট থেকে দেখছি, খুব ভালো করে চিনি আমি তোমাকে। আজ তোমার মা তোমার কাছে ভগবান, কিন্তু এমনও দিন আসতে পারে যে তুমি তোমার মাকেই রাস্তায় বের করে দেবে। ছাড়ো, বাদ দাও। অহনা, তোমার যা বলার তুমি ছোটকে বলো। এদের সামনে কোনো কথা বলার কোনো প্রয়োজন নেই, এদের কোনো অধিকারই নেই এত কথা জানার। আমি শুধু এটুকুই বলতে চাই যে আমি কোনো ভুল করিনি। আমি শুধু একটা মানুষের পরিশ্রম, তার স্বনির্ভরতা, নিজের পায়ে দাঁড়াতে চাওয়ার চেষ্টা করার মানুষগুলোকে সাপোর্ট করতে চেয়েছিলাম। ব্যাস, আমি একটা সুযোগ পেয়েছি তাই চেষ্টা করেছি। আর আমার মনে হয় না যে আমি কোনো ভুল কাজ করেছি। কিন্তু তারপরেও যদি তোমরা শুধু আমার ভুলটা দেখতে পাও তাহলে তার বিচার হবে। কিন্তু তোমরা চিন্তা করো না, তোমাদের কিচ্ছু হবে না। যা হবে আমার সাথে হবে। গেলে আমার জব যাবে, আমাকে সাসপেন্ড করা হবে, সেটা আমি নিজেই বুঝে নেব। এবার তুমি বলো,
তোমারও কি মনে হয় আমি কোনো ভুল কাজ করেছি? বলো না ছোটু, চুপ করে থেকো না, কিছু অন্তত বলো। এভাবে চুপ করে থেকো না। অহনা তোমার স্ত্রী, তোমার কথার উপর অনেক কিছুই নির্ভর করে। হ্যাঁ ছোটু, নিজের বউকে বল যে তুই ওর সম্পর্কে কি ভাবিস। আমি তো মনে করি না যে ও কোনো দোষ করেছে। যদি তুই মনে করিস তাহলে কিচ্ছু যায় আসে না আমার, কারণ ও ভুল করেনি। কিন্তু তোর ভাবনা আর কথার মূল্য ওর কাছে কিন্তু অনেক। বল ছোটু, তুই কি ভাবছিস? আরে বল ছোটু, বল। তুই সেটাই বল যেটা তুই বিশ্বাস করিস, যে ব্যাপারটা তুই মানিস। ওরা তোর মুখ থেকে অন্য কিছু বের করতে চাইছে, কিন্তু বলিস না সেটা। আর তুই কিন্তু একদম ভয় পাবি না। হ্যাঁ ছোটু, তোর যা মনে হয় তুই বল। তোর মা তোর কাছ থেকে দূরে সরে গেলেও কোনো ব্যাপার না। তোর পিসিমণি আর তোর পল্টু দাদা তোর পাশে আছে। আমরা তোর কাছ থেকে কখনো দূরে সরে যাব না। তুই বল। আমি এতক্ষণ ধরে যা কিছু বলেছি তোমরা কেউ কিছুই বুঝতে পারোনি। অন্য রকমভাবে বোঝাতে হবে। অহনা কোনো রকম ভুল করেনি, আর আমি মনে করি না আমার স্ত্রী কোনো রকম ভুল করতে পারে বলে। আর আমি জানি এই বাড়িতে অনেকের সমস্যা হয় যখন অহনা অন্যের বিরুদ্ধে কোনো রকম আওয়াজ তোলে। আর ঠিকই তো আছে, অহনা যদি তার পরিবারের লোককে নিয়ে ভাবে তাহলে ভুলটা কোথায়? আর এই সব কিছু করার আগে একবারও কি অহনা ভাবিনি যে এটা ঠিক না ভুল? ও যদি এমন কিছু করে থাকে তাহলে এটা একদম ঠিক। আর পল্টুদা, তুই তোর মেজ বৌদির সঙ্গে ভালো সম্পর্ক ছিলই না, কখনো তুই ওটা সম্মান করিসনি, সবসময় ওদেরকে নিচু করেছিস। কিন্তু এটাই তোর আর আমার ভাবনা চিন্তার মধ্যে পার্থক্য। আমি এটা একেবারেই নই। আমি আমার স্ত্রীকে নিয়ে গর্বিত। অহনা আমার গর্ব। সেই জন্য তোর আর আমার ভাবনা চিন্তার মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। তোর ছোট মুখে কিছু বলে না মানে এটা নয় যে সে তোর কথার সঙ্গে এগ্রি করি আমি। হ্যাঁ, আমার মধ্যেও কিছু খুঁত আছে, কখনো নিজের আওয়াজ তুলি না, কিন্তু তার মানে এটা নয় যে আমি কাউকে কিছু বলতে পারি না। আর এই কথাটা আমি অনেকবার প্রুভও করেছি। সেই জন্য তোকে আমি বলছি, নিজের চরকায় তেল দে। অহনাকে নিয়ে ভাবিস না, অন্য কারোর জীবন নিয়ে ভাবার দরকার নেই তোর। কি হলো, কাগজটা কোথায়? দাও, আমি এই মুহূর্তে সইটা করব। দাও, তোমার ডিভোর্সের কাগজে যতক্ষণ না আমি সই করব, যতক্ষণ আমার জীবন থেকে তোমাকে দূর না করব, ততক্ষণ আমি তোমার কুকর্মের ব্যাপারে পাড়ার লোককে বলবো কি করে? কারণ আমি তো তোমার মতো নই, যে ডালে বসে আছি সেটাই কাটব। তাই দাও তুমি আমাকে পেপারটা দাও, আমি এক্ষুনি সই করে দিচ্ছি। মেজদি, তুমি সত্যি সাইন করবে? হ্যাঁ অহনা, আমি না আর সহ্য করতে পারছি না। আপনারা সকলে সাক্ষী, আমি ওর কাছ থেকে একটা টাকাও না নিয়ে ডিভোর্সের পেপারে সই করতে যাচ্ছি। অহনা, তুইও সাক্ষী রইলি। আমার ভবিষ্যৎ আর সুরক্ষিত নয়। আমার কথা ছাড়ো, আমার মেয়ের ভবিষ্যৎ সুরক্ষিত নয়। কিচ্ছু দিল না আমার মেয়েকে। তবুও জানো তো, আমি ওকে মুক্তি দিলাম, ছেড়ে দিলাম ওকে। কেন ছাড়লাম? কারণ এই রকম একটা মানুষকে আমি ঘেন্না করি। এই রকম একটা মানুষের সাথে থাকলে নিজের উপরে ঘেন্না হয়। আমি আর সহ্য করতে পারছি না অহনা। ও আমাকে টাকা দেবেও না, আমাকে ঘোরাতেই থাকবে। ডিভোর্স যদি না দিই তাহলে অন্য কোথাও গিয়ে সংসার পাতবে। তাই আমি সইটা করে নিজেই মুক্তি পেতে চাই। হয়ে গেছে, এবার শুধু একটাই চিন্তার ব্যাপার, আমাকে ওর সাথে কোর্টে যেতে হবে। আর সেটাই আমার সবচেয়ে চিন্তার কারণ। আমাকে আরও একবারের মুখ দেখতে হবে, আর সেটা কম অসম্মানের নয়। তুমি একদম চিন্তা করো না মেজদি। তুমি ওর সঙ্গে কেন যাবে? তুমি আমার সঙ্গে যাবে, আমাদের বাড়ির লোকের সঙ্গে যাবে। আর সেখানে গিয়ে জাজের সামনে তুমি সাইন করে দিও, তোমার ডিভোর্স হয়ে যাবে। তারপর তুমি সার্টিফিকেট পাবে, আর তারপর তুমি আমাদের সঙ্গে বাড়ি ফিরে আসবে। তখন দেখবে তুমি, আসল খেল তো তখনই শুরু হবে দিদি। আমিও দেখব ওদের হবু নতুন বউ কি করে ছেলে আর মাকে মাথায় তুলে নাচতে পারে। কি, তুই আমার ছেলেকে অভিশাপ দিচ্ছিস? পিসিমণি, মানুষের অভিশাপে ওর কিচ্ছু হবে না, ওকে তো ভগবানই অভিশাপ দেবে। একজন মা হবার খাতিরে তোমার এটা কর্তব্য যে তুমি নিজের ছেলেকে সঠিক রাস্তা দেখাবে। কিন্তু তোমার থেকে আর কি আশা করা যায়, যার নিজের উদ্দেশ্য খারাপ? আরে তুমি তো আমার শাশুড়ি মায়ের জীবনটাই বরবাদ করে রেখেছ। খবরদার, এত বড় কথা বলার তোর সাহস হয় কি করে? ঠিকই তো বলছে পিসিমণি, কি ভুল বলেছ অহনা? আমরা খুব ভালো করে জানি তুমি কি কি করেছ, আর এটাও জানি যে অহনাকে বাড়ি থেকে বের করার জন্য তুমি কি কি করেছ। অহনাকে খুনি প্রমাণিত করতে চেয়েছিল তো। ওনাকে ঘুমের ওষুধ খাইয়ে প্রাণে মারার দোষারোপ করা হয়েছে এনার ওপর। যদি সেটা প্রমাণ হয় যে ক্রাইমটা উনি করেছেন, তাহলে ওনাকে অ্যারেস্ট করতে হবে। কিন্তু করতে পারোনি। আমি কিন্তু ভুলে যাইনি পিসিমণি এসব কিছু, তাই মনে রেখো। আর তুমি এটাও মনে রেখো যে আইনের কাছে কোনো কিছুই কিন্তু লুকিয়ে থাকে না। তাই এমন যেন না হয় তোমার কেসটা আরেকবার খুলতে হয়। সেই জন্য বলছি, আমার ওয়াইফকে আর একবার অপমান করার চেষ্টা করবে না, আর না এই বাড়ির অন্য কোনো বউকে। আর আমার মাকেও সম্মান দিয়ে কথা বলবে এবার থেকে। তোমার জন্য সেটাই ভালো হবে। আর তোমাকে মনে করিয়ে দিই, তোমার এই যে ছোট মুখে কিছু বলে না মানে এটা নয় কিন্তু যে সে বোবা।
আমি অনেক কিছুই কিন্তু করে দেখাতে পারি, আর যদি প্রয়োজন পড়ে তোমার ছোট শুধু কথায় নয় কাজেও তোমাকে শায়েস্তা করে দেখাবে। আর এই যে তুমি তোমার অধিকারের কথা বলো না পিসিমণি, সেটাও বলতে ভুলে যাবে। আর এমন যেন না হয় যে আমি বলতে শুরু করলে তুমি বাড়ি থেকে পালানোর আর পথ না পাবে। তাই বলছি, আমাকে বাধ্য করো না, কারণ আমি যদি রেগে যাই তোমার জন্য আর পল্টুদার জন্য সেটা ভালো হবে না। তোমাদের বেঁচে থাকাটা দুষ্কর করে দেব আমি অহনার মতন কিন্তু ওয়ার্নিং দিই না, আমি সোজা অ্যাকশন নিই। ছোটু, কত বড় বড় কথা শিখে গেছিস। কি হয়েছে তোর? তোর বউয়ের কথা শুনে তুই এখন কি পাল্টি খাচ্ছিস নাকি? অন্য কারোর কথা শুনে এই কথাগুলো বলছি না আমি পল্টুদা, এটা আমিই বলছি। অর্জুনা রহনা যদি আমাকে কিছু বলে থাকে তাতে হয়েছেটা কি? কেন শুনতে পারবো না আমি আমার ওয়াইফের কথা? অহনা যা বলছে একদম ঠিক বলছে। আর আমার স্ত্রী আমার শত্রু নয়, ও আমার খুব ভালো বন্ধু। আর আমার স্ত্রী আমার ভালোই চায়। আর ওর থেকে যদি আমাকে কিছু শিখতেও হয় তাতেও আমার কোনো সমস্যা নেই। অনেক হয়েছে, যাও নিজের কাজে মন দাও এবার, না হলে এমন যেন না হয় যে আমি এমন একটা কথা বলি যাতে রাতের ঘুম উড়ে যায়। রাজুদা? হ্যাঁ ম্যাডাম। গাঙ্গুলি স্যার কি এসেছেন? হ্যাঁ এসেছেন ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। চা খাবেন? না না থ্যাংক ইউ। স্যারের কেবিনে গিয়ে আর কি হবে, স্যারের হাতে তো আর কিছু নেই, যা করার তো বড়বাবু করে চলে গেছে। মেল এতক্ষণে পৌঁছে গেছে, মেল মনে হয় চেক করেননি। আরে চিন্তা করো না, কিছুক্ষণের মধ্যে সব জানা যাবে। আচ্ছা শোনো, রসগোল্লা খাবে? আজ আমি খাওয়াবো। আরে আমার তো আজকে লাড্ডু খেতে ইচ্ছে করছিল। যদি আপনি রসগোল্লা খাওয়াতে চান তাহলে খাওয়ান, আমি লাড্ডু খাওয়াচ্ছি। তাহলে আমি কি খাওয়াবো? আরে এত তাড়াহুড়ো কিসের? সবকিছু আজই খাইয়ে দেবে নাকি? ধৈর্য ধরো, ধীরে সুস্থে খাবো। আজ আমি খাওয়াচ্ছি, কাল তুমি খাইয়ে দিও। আর তাছাড়া এই বিষয়টা কিন্তু খুব মজাদার। এই রকম একটা পরিস্থিতির মজা ধীরে সুস্থে নেব, তাড়াহুড়োর কি আছে? করো অপমান আমায়, যত খুশি তত অপমান করো, কিন্তু আমি কোনো ভুল কাজ করিনি, না চুরি করেছি না ডাকাতি করেছি। যে প্রজেক্টগুলো অ্যাপ্রুভালের জন্য পাঠিয়েছি সেই সবগুলোই যোগ্য, আর এই কথাটা কেউ অস্বীকার করতে পারবে না। শুধু এটাই আমার দোষ যে আমি স্যারকে কিছু জানাইনি, কিন্তু তার জন্য এত বড় শাস্তি আমার প্রাপ্য নয়। যদি এই কারণে আমাকে চাকরি থেকে বার করে দেয় তো আমি আর কি বলবো, ভাগ্যে যা থাকবে তাই মেনে নেব। মে আই কাম ইন স্যার? আসুন। স্যার আসলে আপনি কিছু ইনফর্ম করলেন না, তাই অফিস চলে এলাম। কি ব্যাপার ইনফর্ম করব? না স্যার, ওই আগের দিন হেড অফিস থেকে স্যার এসেছিলেন, উনি এতগুলো প্রশ্ন করলেন। তাছাড়াও তো এই আশাতেই আছে যে কবে আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব। যেদিন আমরা বাড়ি ছেড়ে যাব না, নিজের শাশুড়িকেও ছাড়বে না আপনার মেয়ে। যদিও এটা মনে করত না ছোট, তাহলে ওটাও না করেই ছাড়ত। আর তাছাড়া তোমরা সবাই কম কাণ্ড করেছ। যে সমস্ত কাণ্ড তোমরা ঘটিয়েছ না, তারপরেতে তোমাদের তো ভালো হয়। তোমরা আমার মুখ খুলিও না। এই বাড়ি তো অতিথিরা আছে, আর তোমরা তো সবাই জানো আমি কত চেঁচিয়ে কথা বলি। এখানে কথা বললে পাড়ার শেষ প্রান্তে আওয়াজ পৌঁছে যাবে, তোমাদের মন খারাপ হয়ে যাবে তাতে। ঠিক আছে বৌদি, ব্যাপারটাকে এখানেই ছেড়ে দাও না, আমরা ওর কিছু বলতে চাই না। ও তোমারই ছেলের বউ, কাজেই তুমি নিজেই বুঝে নাও, এটাই ভালো হবে ঠাকুরজি। মা ও না মা, আরে থাক, আরে মা আমি 1 সেকেন্ড আসছি। হ্যাঁ আচ্ছা, অনেক হয়েছে, এখন খালি মেয়েকেই আদর করবেন না, আমাদের সঙ্গে গিয়ে একটু শরবত খাবেন। আসুন এখানে, চলুন। কেমন লাগছে তোর? ভালো লাগছে? দিদি কিন্তু একটা কথা বলো, তোমরা এই সিংহাসনের মতো চেয়ার আনাতে গেছো কেন হঠাৎ? আরে ও কি সব বলছে দেখ, অদ্ভুত কথা বলছে। আরে বিয়ের রিসেপশন, তোর বসার জায়গাটাও কি সাজাতাম না? কি যে বলো দিদি, আরে সে নতুন বিয়ে, কি বলছিস কি অনা? তোদের বিয়েটা তো হয়েছে নাকি, আমার বরের মতো তো নয়। ডিভোর্সের নাম শুনে খুশিটা একেবারে পাগল হয়ে গেছে, তার চেয়ে তো ভালো। মেজদি একটা কথা বলবো, দেখ যদি পল্টুদা তোমাকে ডিভোর্সের পেপার দেয়ও, তুমি কেন সাইন করবে? আপনারা এসে পড়েছেন, নমস্কার। ওই দেখ ওইদিকে তোমাদের সবার প্রিয় পিসিমা না মেয়ে খুঁজে নিয়েছে, এবার নিজের ছেলের বিয়ে ওর সাথেই দেবেন। যা হয় ভালোর জন্যই হয় বল। দিদি আমি বলছিলাম যে সবকিছু তোমার ওপরই নির্ভর করছে। তুমি ওই ডিভোর্স পেপারে কোনোভাবে সই করো না যদি তোমার সই করতে ইচ্ছে না করে। আর এমনি তো মেয়ে বড় হচ্ছে, সেই ব্যাপারে তো দাদার খেয়ালই নেই। পিসিমা কথার থেকে একটা বিয়ের জন্য মেয়ে খুঁজে এনেছে, উনি টোপর পরে বিয়ের জন্য রাজি হয়ে গেছে। কিন্তু এটা হতে দেওয়া সম্ভব নয়। মিতা তুইও না পাগল, অহনা তুই তো শিখিয়েছিস যে জোর করে কখনো কারোর উপর অধিকার ফলাতে নেই। তাহলে তুই বল এটা ঠিক হবে? ছেড়েই দি না, দেখ না তুই কত খুশি মনে হচ্ছে দেখে, তাই না? এত খুশি ওকে আগে কখনো দেখিনি। ঠিক আছে, যখন খুশি তো খুশিই থাকুক না, ছেড়ে দাও। কিন্তু মেজদি তুমি তো এটা এখনো মন থেকে মানতে পারছো না। কে বলেছে তোকে আমি মানতে পারছি? আরে আমি কবে ভালো ছিলাম ওর সাথে। ব্যাপারটা মনের নয়, ব্যাপারটা মান সম্মানের। তুই দেখ না, আমার ছোট্ট মেয়েটা বড় হয়েছে তো এখন, ও সব বুঝতে পারে। ওর কেমন লাগবে? ওর বাবা ওর মা থাকতে অন্য কাউকে বিয়ে করছে এটা যদি দেখে, ওর মনের অবস্থাটা কি হবে? আর রইল কথা আমার,
দেখ, তুই আমাকে অনেক শক্ত করে দিয়েছিস সহনা, আর আমি হতেও পেরেছি। আচ্ছা মেজদি, এই মেয়েটাকে জানবো কি করে? কোথা থেকে একে ধরে এনেছে জানি না তো। হবে আশপাশের কেউ, তাই তো মনে হচ্ছে। হতে পারে মায়ের কেউ দুঃসম্পর্কের হবে। হ্যাঁ হ্যাঁ, দেখ না তুই কত আনন্দ করছে, কত গল্প করছে। আমার সাথে কখনো এত গল্প করেনি। দেখো মা, তোমায় না শক্ত হতে হবে, দুর্বল হয়ে পড়লে কিন্তু চলবে না। আসলে ব্যাপারটা হলো, ওই মেয়েটা তোমাকে বাড়িতে আসতে বাধা দেবে, তবে তুমি কিন্তু ওর কথা ভুলে যেও না। নিজের জায়গায় অনড় থেকো। আর সত্যি বলতে, আমি তোমায় এই বাড়িতে নিয়ে আসছি, তাছাড়া আমার পল্টুও তো তোমায় পছন্দ করেছে, তাই না? হ্যাঁ, এই 1 মিনিট। এই পল্টু, কোথায় গেল পল্টু? বাবা একটু এদিকে আয় তো। হ্যাঁ 1 মিনিট আসছি। হ্যাঁ মা, কোথায় ছিলি তুই? কতক্ষণ অপেক্ষা করছি। দেখ তো, ও তো কতক্ষণ হলো এসেছে, ওর মাও সঙ্গে এসেছেন, এখানেই কোথাও আছেন। আর এতক্ষণ পর্যন্ত ওর সাথে আমি একাই কথা বলছিলাম, কাউকে তো কিছু জানানো হয়নি। এরা তো এতক্ষণ নিশ্চয়ই কিছু একটা আন্দাজ করেছে। তোরা দুজন কথা বল। হ্যাঁ, আমি বরং ওর মার সাথে গিয়ে কথা বলি। কথা বল, এসো। বলছি যে, তোমার নাম কি? পূজারিনী। আরে বাহ, খুব সুন্দর নাম তো তোমার। পড়াশোনা জানো? হ্যাঁ, একটু আটটু, কিন্তু বেশি পড়াশোনা করিনি। আচ্ছা, এমনি তো আমাদের বাড়িতে বেশি পড়াশোনা জানা মেয়েদের কেউ পছন্দ করে না, কিন্তু এই অল্প স্বল্পের মানেটা কি? কত দূর পড়েছ তুমি? ওই 12 পাস করেছি। আরে 12 পাস তো অনেকটাই যথেষ্ট। এটা এমনি তো তুমি বাইরে গিয়ে চাকরি করবে নাকি? হ্যাঁ, এত পড়াশোনা করে কি লাভ? আরে তুমি এত লজ্জা পাচ্ছ কেন? আমার না একটু অদ্ভুত লাগছে। মানে তোমাদের দুজনের এখনো ডিভোর্স হয়নি, আর উনি এইভাবে রেডি হয়ে সারা বাড়িতে ঘুরে বেড়াচ্ছে। একটু সময় লাগছে, কিন্তু আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। কিন্তু যদি উনি সই করতে রাজি না হন, তাহলে সেটা তুমি আমার ওপর ছেড়ে দাও। ওর অত যোগ্যতাই নেই যে ওর সাইন করতে বারণ করবে। কিভাবে সাইন করবে না ও? হ্যাঁ, আমার সংসার তছনছ করে দিয়েছে ও। তুমি জানো, আমি 2 ধরনের মেয়েকে একদম পছন্দ করি না। এক, যারা খুব বোকা হয়, আর দ্বিতীয়, যারা অসভ্য হয়। আর এই পারো এই দুটোই। তোমাকে দেখে তো ভীষণ মিষ্টি আর ভালো পরিবারেরই মেয়ে মনে হচ্ছে। আচ্ছা, আরেকটা কথা তোমাকে বলার ছিল। আমার যে মেয়েটা আছে, আমি চাই না ও নিজের মায়ের থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাক। মানে বলতে চাইছি, আমি চাই যে আস্তে আস্তে ও মায়ের থেকে দূরে চলে যাক। আর তুমি ওকে ভালো করে মানুষ করতে পারবে তো? হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু আমি আগে এখানে আসি তো। আর এই আমার মায়ের তোমাকে পছন্দ হয়েছে, তাহলে আর বাকি কি থাকলো ওনার? হ্যাঁ, মানে তুমি এই বাড়িতে চলেই এসেছ। আপনার মায়ের ইচ্ছেতে কি হবে? বাড়িতে আসার পথ পরিষ্কার তো হওয়া দরকার। প্রথমে আপনাদের ডিভোর্স হয়ে যাক, তারপরে যদি আমার মা বাবা আমার বিয়ে যদি অন্য জায়গায় না দেয়, তাহলে মানে ওই কি করব বলুন? যখন মেয়ে বড় হয়ে যায় তো মা বাবার ঘুম কি করে হয়? দেখো, তোমার একদম চিন্তা করার প্রয়োজন নেই। খুব তাড়াতাড়ি সব ঠিক হয়ে যাবে, তুমি শুধু দেখতে থাকো। মেজদি, তুমি কি দেখছো তখন থেকে? না, কিছু না অহনাব, আমি দেখছিলাম যে আমি এত বছর ধরে এই বাড়িটাতে থাকি, তো এত বছর ওর সংসার সামলেছি, ওর বাচ্চাকে সামলেছি, যা আমাকে বলেছে তাই করেছি, সবকিছু করেছি, কাজের লোকের মতো খেটেছি। কিন্তু তুই দেখ, আমার সামনে কেমন করে দুজনে কথা বলছে। দিদি, তুমি তো কোনোভাবেই দাদাকে ভুলতে পারছো না। কি করে ভুলবেও? আজও তো স্বামীর নাম করেই সিঁদুরটা পড়ে। এতই সহজ নাকি? দিদি, কথাটা বলার জন্য নয়, ওই যে বললাম না, আত্মসম্মানের ব্যাপার। মেজ বৌদি, করতে দাও না ওকে আরেকটা বিয়ে। আমরাও দেখি ওই মেয়েটাকে বিয়ে করে কতটা সুখে থাকে। যারা শুধু অত্যাচার করতে জানে না, তারা কাউকে ছাড়ে না। বদ কথা বলো গো তোমরা। ছাড়ো, আমি গিয়ে দেখে আসি খাওয়ার ব্যাপারটা কত দূর হলো। কথা বলতে থাকো নাকি দিদি? আমি যাচ্ছি, তোমার সঙ্গে এসো। মিতা, তুই এখানে থাক না, কথা বল। আমি দেখছি, আমি যাচ্ছি আর আসছি, কাজ অনেক পড়ে আছে, আমি যাচ্ছি। দিদি, সতুদাদাকে তো কোথাও দেখছি না। হ্যাঁ, অনেকক্ষণ ধরে তো আমিও দেখতে পাচ্ছি না, কাজের মধ্যে ছিলাম, মনেই নাও। আরে মিষ্টি, মিঠাই, এখানে আয় তো। হ্যাঁ থাম্মা, বল, তোরা ছোটদাকে দেখেছিস? না, আমরা তো দেখিনি ছোটদাদাকে। আচ্ছা ঠিক আছে, যা। খোকন, এখানে আয় বাবা। তুই ছোটু মামাকে কোথাও দেখেছিস? ওদের আমিও তো অনেকক্ষণ ধরে দেখতে পাচ্ছি না, জানি না কোথায় গেল। এই মানুষটার মধ্যে না আক্কেল বিবেচনাটা একটু কম। অনুষ্ঠান বাড়ি এটা, কত রকমের কাজ, যে কোনো সময় দরকার লাগতে পারে, এটা তো ওনার ভাবা উচিত। কিন্তু এই সময়তেই চলে গেলেন, এবার কোথায় খুঁজবো আমি? একে তো চোখে ঠিকমতো দেখতে পান না, নিজের খেয়াল রাখতে পারেন না। যদি কোথাও দেখতে পাস বলিস, মা ডাকছে। আমি মামাকে খুঁজছি মা, একবার যেখানে রান্না হচ্ছে সেখানে গিয়ে দেখি, ও হতে পারে ওখানেই থাকবে। এই সমস্ত কাজ ওনার খুব পছন্দের, দেখে নিও। ঠিক আছে মা। আর মামার বাড়ি থেকে কেউ আসেনি? নাও, তুমি ওদের কথা বললে আর ওরা চলে এসেছে। আরে হারু, আবলু কেমন আছে? ভালো থাক, ভালো থাক। দুর্গা দিদি, আচ্ছা কথা বলতে দাও, ছেলের বিয়েতে চলে এসেছি। হ্যাঁ রে পুজো, এটা কোন আসার সময়? তোকে বলেছিলাম না সকাল সকাল চলে আসতে। বাড়িটা কত খালি খালি লাগছিল আমার। কোথায় ছিলিস এতক্ষণ? কি করতাম দিদি, আমি তো সকাল সকালই এখানে আসতাম, কিন্তু তোমার বৌমা আসতে দিচ্ছিল না। আজ সুমিত্রার চাপে। তুই তো শুরু থেকেই বাড়ির চাপে থাকিস, আর এখন সুমিত্রার চাপে। আজ একটা কাজ ছিল।
আসলে কি বলুন তো দিদি, এক টুকরো ছোট জমি কিনেছি আমরা। এ তো খুব ভালো খবর দিলে তুমি। বাড়ির কাছে একটুখানি জমি একজন বিক্রি করছিল, এখন ও যদি এখানে চলে আসতো তাহলে এই কাজটা কি হতো বলুন? আজ রেজিস্ট্রি ছিল, আর তাতে সই তো আমার প্রতিদেবতাকেই করতে হতো, তাই আটকে ছিল। খুব ভালো করেছো, খুব খুব ভালো থাকো তোমরা। আমি একটা কথা বলি, আমি জানি ভোজু কোনো কাজ করতে পারে না, কিন্তু আমার ভোজুর মতো এরকম ভালো আর সৎ মানুষ না এ জন্মে কেন, সামনের জন্মেও তুমি পাবে না। আরে এরকম কথা বলবেন না দিদি, বলুন 7 জন্মও যেন আমার সঙ্গে থাকে। ওর মধ্যে কিছু তো আছে, সেই জন্যই তো এত বছর ধরে আঁকড়ে রেখেছি। আমার আশীর্বাদ সব সময় তোমার সঙ্গে আছে। তোমরা দুজন 7 জন্ম কেন, 14 জন্ম অবধি একসাথে থাকবে। দিদি আশীর্বাদ করুন, ভালো থাকো ভালো থাকো। বৌদি, হ্যাঁ কি বলছো? যদি তুমি বলো ফার্স্ট ব্যাচে, তাহলে এনাদেরকে আমি বসিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, বসিয়ে দাও না। আমি তো ভাবিনি যে এত লোকজন চলে আসবে, পুরো বাড়ি ঝেঁটিয়ে এসছে। আমাদের অহনাকে সবাই ভালোবাসে, তাই গ্রাম শুদ্ধ লোক তো এসে গেছে, পাড়া শুদ্ধ লোকও এসে গেছে। ও আমাদের পাড়ায় আবার ফিরে এসেছে, তাই জন্য সবাই খুব খুশি হয়েছে। এই জন্য সবাই আমাকে বলেছে, দুর্গাটিমা আপনি আমাদের ডাল ভাত আলু ভাতে খাওয়ালেও ওটা আমরা নিমন্ত্রণ ভেবেই খেয়ে নেব, কিন্তু আমাদের নিশ্চয়ই ডাকবেন। আর সবথেকে বড় কথা জানো তো, যাদেরকে আমি ডাকিনি তারাও এসে গেছে। আর তাছাড়া ছোটদা তো প্রথমেই বলে দিয়েছিল অনেক অনেক লোক আসবে, আর তাই জন্য উনি নানা রকম প্রস্তুতিও নিয়েছেন। আর সবাই যখন এসেই গেছে, পেট ভরে খাবার খেয়ে ওরা যাবে। তুমি খেতে বসাও সবাইকে। জেঠিমা, হ্যাঁ টুকুন, জেঠিমা জেঠিমা মেজোপসি অজ্ঞান হয়ে গেছে। কি? পিসিমণি না হয়তো কোনো মেয়েকে নিয়ে এসেছে। উনি এটা বলছিল যে উনি ওই মেয়েটার বিয়ে নাকি পল্টু দাদার সঙ্গেই করাবে। ওই দেখো ওইদিকে কথা বলছে দুজনে। জেঠিমা, আমার মনে হচ্ছে যে মেজোপসি হয়তো কোনোভাবে ওদের কথা বলতে শুনে নিয়েছে, তাই নিজেকে সামলাতে পারিনি হয়তো বেচারি, তাই শুনেই অজ্ঞান হয়ে গেছে। আমি জল খাইয়ে দিয়েছি, আর জ্ঞানেও ফিরে নিয়ে এসেছি। চলো চলো চলো, গিয়ে দেখে আসি। আমি আসছি হারু ভোজু, তোমরা বসো, তোমরা একটু বসো। হ্যাঁ, সেটাও হয় নাকি? হ্যাঁ, এরকমটা হতে পারে নয়, এরকমটা হয়ে গেছে। আমরাও তো কখনো ভাবিনি যে এরকম দিন আসবে। যদি এরকমটা না হতো তাহলে আমরা ওই বিয়েতে আসতে পারতাম না। বলছিলাম অহনা, সবাই তোমার কাছে হার মেনে নিয়েছি, আর যারা এখনো হার মানেনি না তারাও একদিন না একদিন ঠিক মেনে নেবে। তুমি আমার কথা মিলিয়ে নিও। দিদি, আমি সবসময় এটাই চাই যে সবাই যেন খুশি থাকে, কখনো কারোর কোনো ক্ষতি চাইনি আমি। শুধু এই কথাটাই না, আমি কাউকে বুঝিয়ে উঠতে পারি না। এখন দেখো না, এমনি তো আমাদের মেয়েদের জীবনে কত দুঃখ থাকে। এখন যদি আমরাই নিজেদের আত্মসম্মান না সামলাতে পারি, কেউ কিন্তু তাহলে আমাদের সম্মান করবে না। তাই নিজের সম্মান বজায় রাখার জন্য আমাদের সবার পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়ানোটা খুব প্রয়োজন। ব্যাস এটুকুই তো বলে এসেছি আমি। জানো তো অহনা, যদি তোমার সাথে বিয়ের আগেই পরিচয় হয়ে যেত তাহলে আমার জীবনটা এত জটিল হতো না। যা হয়ে গেছে তা হয়ে গেছে দিদি ভাই। জীবনের সূচনা যে কোনো মুহূর্তে করা যায়, এই কথাটা মনে রেখো। আচ্ছা, আজকে কি নাচ গান হবে না, নাকি সারাক্ষণ ইমোশনাল অত্যাচারই হবে? আমরা সেটা কখনো হতে দেব না। কাজল, যাও গিয়ে প্রতিবেশীদের ডেকে নিয়ে এসো, একটু নাচ গান হোক। আর ছোটু কোথায়? আরে ওই তো ছোটু দাদা। হ্যাঁ, যাও যাও ডেকে নিয়ে এসো। ছোটু দাদা, চলো। কি হয়েছে? আরে চল না। হয়েছে কি? আরে দাঁড়াও। আরে তুমি এভাবে টানছো কেন আমায়? চলে এসেছে ছোটু দাদা। এবার বলো তো বৌদি, ওকে দিয়ে কি করানো যায়? আমাদের তো একটাই আশা, আজ বরকনেকে আমাদের নাচ দেখাতে হবে। আরে না না বৌদি, আমি ডান্স ফান্স করতে পারি না। আরে আমি কি ডান্স পারি নাকি? বল না, একটু ভালোবেসে বলছে। কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আমরা জানি